সুজলপুর নামক এক গ্রামে কমলা কঠোর পরিশ্রম করে তার দিন পার করত। সে যখন যেই কাজ পেত সেই কাজই করত, আর এভাবে কোনো মতে তার দিন কাটত। কমলার এই পৃথিবীতে আর কেউ ছিল না। অপরদিকে কমলার আশেপাশের সব প্রতিবেশীরা হাসি আনন্দে তাদের বাচ্চাদের নিয়ে দিন কাটাতো। এটা দেখে কমলার খুব মন খারাপ হতো, কারণ কমলার কোনো সন্তান ছিল না। খোদা, কেন তুমি আমাকে প্রিয়জন থেকে এভাবে আলাদা করেছো? আজকে আমার একটা সন্তানও নেই যার সাথে আমি আমার দুঃখ কষ্টগুলো ভাগাভাগি করতে পারবো। কেন আমার এমন জীবন হলো? এই জীবন আমার আর ভালো লাগে না। এরপর কমলা বসে কান্না করতে থাকে। এইভাবে প্রতিনিয়ত কমলার মন খারাপ থাকতো, কারণ সে নিজেকে খুব একা মনে করত। অপরদিকে সে গ্রামবাসীদের সাথে নিজেকে আনন্দিত রাখার চেষ্টা করত। নিজের এত পরিশ্রমের অর্থ দিয়ে সে গ্রামবাসীদের ছোট ছোট বাচ্চাদেরকে খাবার কিনে দিত। এতে করে গ্রামবাসীরাও কমলাকে অনেক ভালোবাসতো। এইভাবে কয়েকটা দিন কেটে যায়। একদিন কমলা মন খারাপ করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তখন কমলা দেখলো একটা গাছের গোড়ায় আলো চকচক করছে। এটা দেখে কমলা অবাক হয়ে ভাবলো, আরে জঙ্গলের মাঝখানে এমন আলো চকচক করছে কিভাবে? এখানে কোনো বিপদ হতে পারে। আমি দ্রুত এখান থেকে পালিয়ে যাই। আমার মনে হয় এখানে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আমার এত বছরের জীবনে আমি কখনোই এমন দৃশ্য দেখিনি। কমলা এইসব কথা ভাবতে ভাবতেই সেই আলোক থেকে খুবই সুন্দর একটা পরী প্রকট হয়, আর কমলাকে বলে, আপনি ভয় পাবেন না, আমি একটা পরী। আমি পরীরাজ্য থেকে রানীমার আদেশ অনুযায়ী এখানে এসেছি। আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনার মনের ইচ্ছা পূরণ করতে চাই। আমি আপনার মনের সকল ঘটনা জানি। পরীর কথা শুনে কমলা অবাক হয়ে যায় আর বলে, আপনি সত্যি বলছেন পরী? আপনি আমার মনের কথা জানেন? আমি তো শুধুমাত্র একটা সন্তান চাই, এছাড়া আমার মনের আর কোনো ইচ্ছা নেই। কিন্তু বিধাতা আমার মনের ইচ্ছা কখনোই পূরণ করলো না, আর কোনোদিন পূরণ হবে বলে আমার মনে হয় না। উপরওয়ালা চাইলে সবকিছুই সম্ভব। আমার একটা ছোট্ট কন্যা আছে যার বয়স সবে মাত্র 3 মাস। আমি আমার কন্যাকে আপনাকে দিতে চাই, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। পরিরাজ্যের একটা সমস্যার কারণে রানীমার আদেশ অনুযায়ী আমি আপনাকে পৃথিবীলোকে আমার সন্তান রেখে যাচ্ছি, কিন্তু ওর যখন 12 বছর পূর্ণ হবে তখন আমি ওকে নিতে অবশ্যই আসব। তখন কিন্তু ওকে আমি আবারও পরিরাজ্যে নিয়ে যাব। এই কথা বলে পরী নিজের হাত বাড়িয়ে দেয়, আর সেইখানে সাথে সাথে পরীর ছোট্ট কন্যা এসে হাজির হয়, আর সেই কন্যাকে পরী কমলার হাতে তুলে দেয়। কমলা এত ছোট্ট একটা বাচ্চাকে পেয়ে খুবই খুশি হয়। তখন পরী তাকে বলে, আমার এই ছোট্ট কন্যাকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজকে থেকে ওর দায়িত্ব তোমার। রানীমা বলেছেন তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমাদের নীলাকে খুব আদর যত্নে বড় করে তুলবে। আর হ্যাঁ, ওর নামটা কিন্তু নীলাই রেখো। আমি আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে এই সবকিছু যেন স্বপ্ন। কমলার কথা শুনে পরী তাকে কিছুই বলে না। নিমিষের মধ্যে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন কমলা খুশি মনে ছোট্ট নীলাকে নিয়ে তার গ্রামে প্রবেশ করে। তখন গ্রামবাসীরা ছোট্ট নীলাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, আরে দিদি, তুমি এইটুকু একটা বাচ্চা শিশুকে কোথা থেকে তুলে আনলে? এটা কার বাচ্চা? আমি তো দেখেছি তুমি জঙ্গলে গিয়েছিলে। জঙ্গল থেকে বাচ্চা কিভাবে আনলে? বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও। পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে। আসলে তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। আমি এই বাচ্চাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি। যতদিন না ওর আসল মা বাবাকে আমি খুঁজে পাচ্ছি ততদিন ও আমার কাছেই থাকবে। এতটুকু বলে ছোট্ট নীলাকে নিয়ে কমলা তার ভাঙা কুঁড়ে ঘরে চলে যায়। আর এরপর থেকে কমলা ছোট্ট নীলাকে কঠোর পরিশ্রম করে আর অনেক আদর যত্ন দিয়ে বড় করতে থাকে। এখন নীলা অনেকটাই বড় হয়ে গেছে। তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে যা কিছুই করতো সবার অনেক পছন্দ হতো। তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে সে সেলাইয়ের কাজ করত, আর গ্রামবাসীদের জন্য অনেক সুন্দর সুন্দর পোশাক তৈরি করত। এতে করে গ্রামবাসীরা তার কাছে
কাছে প্রতিনিয়ত কাপড় আনতো আর সেই কাপড়গুলো নীলা যত্ন সহকারে সেলাই করত। এইভাবে ছোট্ট নীলা তার মায়ের সকল অভাবগুলো নিমিষের মধ্যে দূর করে দেয়। কিন্তু নীলা যত বড় হতে থাকে নীলার মায়ের তত বেশি দুশ্চিন্তা হতে থাকে, কারণ পরীর কথা তার মনে পড়ে যায়। সঠিক সময় পরী এসে নীলাকে নিয়ে যাবে এটা ভাবতেই কমলার মন খারাপ হয়ে যায়। মা, ও মা, তোমার কি হয়েছে? সব সময় দেখি তুমি মন খারাপ করে থাকো। আচ্ছা বলো তো, তুমি কি আমার কাজ নিয়ে সন্তুষ্ট নয়? যে বলিস না, তুই এইটুকু বয়সে তোর ছোট ছোট হাত দিয়ে তুই কত পরিশ্রম করিস, আর শুধুমাত্র সেটা আমাকে ভালো রাখার জন্য। আর সেই আমি কি না তোর ওপর অসন্তুষ্ট হব? আমার তো মন খারাপ অন্য ব্যাপার নিয়ে। আচ্ছা মা, তুই কখনো আমায় ভুলে যাবি না তো? তুমি যে কি বলো না, আমি কেন তোমায় ভুলে যাব বলো তো? কেউ কখনো নিজের মাকে ভুলে যায়। আর আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না। দেখো না আমি কত দ্রুতই কাজ করে ফেলি। আমার মনে হয় আমার মধ্যে কোনো আশ্চর্য শক্তি আছে। কমলার মন নীলার কথা শুনে খুশিতে ভরে ওঠে। এরপর তারা আবারও স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। এইভাবে কেটে যায় আরো কয়েকটি বছর। এখন নীলার 12 বছর পূর্ণ হয়েছে, তাই তো সেই পরী আবারও কমলার কাছে আসে আর তার সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এতে করে কমলা কান্না করতে থাকে আর সব সত্যিটা নীলাকে খুলে বলে। সত্যিটা জানার পর নীলাও কাঁদতে থাকে। নীলার করার কিছুই থাকে না, সে তার পরিমায়ের সাথে পরিরাজ্যে যেতে বাধ্য হয়। অতঃপর সে কমলাকে বিদায় জানিয়ে পরিরাজ্যে চলে যায়। পরিরাজ্যে যেতে নীলাও একটা নীলপরীতে পরিণত হয়ে যায়। এরপর থেকে নীলা পরিরাজ্যে নিজেকে মানিয়ে নেয়ার অনেক চেষ্টা করে। সেইখানে গিয়ে সে পরীদের জন্য খুবই সুন্দর পোশাক তৈরি করতে থাকে। এতে করে সবাই তার উপর খুব সন্তুষ্ট ছিল। কিন্তু এত কিছুর পরও নীলার মন কিছুতেই ভালো হয় না। সে কমলাকে ভুলতে পারে না। তখন রানীমা নীলাকে বলে, নীলা, তুমি খুবই সুন্দর ড্রেস তৈরি করো, যেটা আমাদেরকে খুব সন্তুষ্ট করে। এতদিন তোমার জন্য এই পরিরাজ্য খুব বিপজ্জনক ছিল, তাই তো আমরা তোমাকে তোমার ভালোর জন্যই পৃথিবী লোকে রেখে এসেছিলাম। এখন দেখছি পৃথিবী থেকে আসার পর তোমার মন সব সময় খারাপ থাকে। আচ্ছা, তোমার কি হয়েছে আমায় খুলে বলো। তখন নীলা সব ঘটনা রানীমায়ের কাছে খুলে বলে। সব শুনে রানীমা নীলাকে বলে, এইটুকু সাধারণ ব্যাপার নিয়ে তুমি এত মন খারাপ করছো? তুমি এখন একটা নীলপরী, কোনো সাধারণ মানুষ নয়। তুমি যখন ইচ্ছা পৃথিবী লোকে যেতে পারো। আর আজকের পর থেকে এই বিষয় তোমাকে কেউ বাধা দিবে না। যাও, তুমি তোমার মায়ের কাছে যাও, আবারও পরিরাজ্যে ফিরে এসো। রানীমায়ের কথা শুনে নীলা খুবই খুশি হয়। এরপর সে তখনই তার মায়ের সাথে দেখা করতে পৃথিবী লোকে চলে যায়। আর এরপর থেকে প্রতিনিয়ত সে এইভাবেই পৃথিবী লোক ও পরিরাজ্যে আসা যাওয়া করতে থাকে। কমলা নীলাকে এইভাবে পেয়ে খুবই খুশি ছিল। এরপর থেকে কমলার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না। সে নীলার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করতে থাকে। আর এইভাবেই নীলা ও কমলার জীবন হাসি আনন্দে কাটতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। কোনো এক গ্রামে সুমি নামক একটা মেয়ে তার মা বাবার সাথে বসবাস করত। সুমির মা বাবা হঠাৎ একটা দুর্ঘটনার কবলে পড়ে দুজন একসাথেই মারা যায়। তাই তো সুমি অনেক একা হয়ে পড়ে। বাবা, তোমরা দুজনই আমাকে ছেড়ে এভাবে চলে গেলে এখন আমি কোথায় যাই, কি করি? তারপর সুমি তার মা বাবার জন্য খুবই কান্না করতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। 2 দিন সুমি না খেয়ে কাটিয়ে দেয়। অতঃপর সুমি বসে বসে ভাবে, না, আমাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এরপর ঘুরে ঘুরে গ্রামের মানুষদের কাছে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কেউই তাকে কাজ দিতে নারাজ। অতঃপর সুমি সেই গ্রামে একটা বাজারে চলে যায়। বাজারের মোড়ে যেতেই সুমি একজন ডিমওয়ালাকে দেখতে পায়। ডিমওয়ালা রমেশ ছিল খুবই লোভী। সুমি সেই ডিমওয়ালার কাছে গিয়ে তাকে বলে,
কাকু, আপনার এই ডিমের খামারে আমাকে একটু কাজ দিন না। আমি ঘুরে ঘুরে আপনার ডিম বিক্রি করে দেব। বিনিময়ে আপনার যেটা ভালো মনে হয় আপনি আমাকে সেটাই দিবেন। দয়া করে কাকু, আপনার এখানে আমাকে কাজ দিন। আরে মেয়ে, এসব তুমি কি বলছো? তুমি কি পারবে আমার এই ডিমগুলো ঘুরে ঘুরে বিক্রি করতে? তার থেকে ভালো তুমি আমার খামারে চলো, সেখানে আমার অনেক মুরগি আছে। তুমি সেই মুরগিগুলোকে দেখাশোনা করবে, পাশাপাশি ওদের খাবারও দিবে। সুমি সেই ডিম অলার কথা শুনে খুবই খুশি হয়। এরপর ডিম অলা রমেশ তাকে নিয়ে তার খামারে যায়। সুমি সেই খামারের মুরগিগুলোকে অনেক ভালোবাসতে শুরু করে। সে দিনরাত ওই মুরগির দেখাশোনা করত। আর এভাবেই তার দিন বেশ ভালোভাবে কাটতে থাকে। হঠাৎ একদিন একটা মুরগি খুব অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে রমেশ তাকে বলে, তুমি মা, এই মুরগিটা অনেক অসুস্থ হয়ে গেছে। তুমি এক কাজ করো, এই মুরগিটাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দাও, না হলে ওই মুরগির অসুখ সব মুরগিদের উপর ছড়িয়ে পড়বে আর আমার অন্য মুরগিগুলো মারা যাবে। কাকু, আপনি কি বলছেন? যদি আমি এই মুরগিটিকে জঙ্গলে ছেড়ে দেই তবে জঙ্গলের পশু পাখিরা তো ওকে ছিঁড়ে খাবে। কিন্তু এছাড়া আর কিছু করার নেই মা, কারণ এই মুরগিটিকে আলাদা করতেই হবে, নইলে আমার অন্য মুরগি মারা যাবে। আমি একটা মুরগির জন্য আমার এতগুলো মুরগিকে হারাতে চাই না। কাকু, এই মুরগিটিকে আপনি আমাকে দিয়ে দিন, আমি ওর সেবা যত্ন করব। এই অসুস্থ মুরগিটিকে নিয়ে তুই কি করবি? দিন না কাকু, আপনি তো ওকে ফেলেই দিবেন, দয়া করে ওকে আমায় দিন। আচ্ছা ঠিক আছে, তুই এই মুরগিটিকে নিয়ে যা। তুমি খুশি মনে সেই অসুস্থ মুরগিটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। মুরগিটির গায়ে কত ক্ষত লেগে আছে, ওর ক্ষত স্থানে আমি বরং একটু হলুদ লাগিয়ে দেই। মাকে দেখতাম অসুস্থ হাঁস মুরগির সেবা এভাবেই করতো। মা বলতো হলুদ গুঁড়া লাগিয়ে দিলে নাকি ওদের ক্ষতগুলো খুব দ্রুতই সারে। তারপর সুমি সেই মুরগির ক্ষত স্থানে অনেকখানি হলুদ গুঁড়া লাগিয়ে দিল। এভাবে সুমি সেই অসুস্থ মুরগির অনেক সেবা যত্ন করতে লাগলো, কিন্তু এতেও মুরগিটি সুস্থ হচ্ছিল না। তারপর সুমি ভাবলো সেই মুরগিটিকে সে চিকিৎসা করাবে। তাই তো সে তার মালিক রমেশের কাছে যায় আর তাকে বলে, কাকু, আমায় কিছু টাকা ধার দিন না, আমার খুব প্রয়োজন। এই সুযোগকে ওর মা বাবা রেখে যাওয়া জমি সহ বাড়ি আমি নিজের নামে লিখে নেব। বোকা মেয়ে কিছু বুঝতেও পারবে না। হা হা হা। কি হলো কাকু, আপনি কি ভাবছেন? আমাকে দ্রুত কিছু টাকা দিন। আমি তোকে টাকা অবশ্যই দিব, কিন্তু বিনিময়ে তোর বাবা মা রেখে যাওয়া জমির দলিলটা আমার হাতে দিতে হবে, তবেই তুই টাকা পাবি। সুমি ছিল খুবই সরল সোজা মেয়ে, তাই তো সে খুশি মনে রমেশকে তার মা বাবা রেখে যাওয়া দলিলটা দিয়ে দেয়। রমেশও খুশি মনে সামান্য কিছু টাকার বিনিময়ে তার মা বাবা রেখে যাওয়া জমিটি সে নিজের নামে লিখে নেয়। এরপর সুমি সেই টাকাগুলো নিয়ে ওই মুরগিটির খুব ভালো চিকিৎসা করায়। কয়েকদিন পর রমেশ তার বাড়িতে আসে আর বলে, মা, এবার তো তোমাকে আমার বাড়িটা খালি করতে হবে। অনেকদিন থেকেছো আমার বাড়িতে তুমি, এখন আর সেটা হচ্ছে না। দ্রুত তুমি বাড়ি খালি করো। আমি তো রমেশের এ কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে অবাক হয়ে বলে, কাকু, এটা তো আমার বাড়ি, আপনি এসব কি বলছেন? আমার মা বাবা রেখে যাওয়া এই বাড়িটাকে আপনি নিজের বাড়ি কেন বলছেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। ওই দিন যে টাকাটা তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি, ওর বিনিময়ে আমি তোর থেকে আমার নামে এ বাড়িটা করিয়ে নিয়েছি। এখন দ্রুত এখান থেকে বের হ। কাকু, আপনি আমার সাথে এটা করতে পারলেন? আমি আপনাকে অনেক ভরসা করেছিলাম। অতঃপর সুমিকে বাধ্য হয়ে ওই বাড়িটা ছেড়ে দিতে হয়। সুমি তার মুরগিটিকে নিয়ে কাঁদতে কাঁদতে সব গ্রামবাসীদের কাছে সাহায্য চায়, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। অতঃপর সুমি একটা গাছের নিচে বসে খুবই কাঁদতে থাকে। আমার প্রিয় মুরগি, এখন আমি কোথায় যাই, কি করি? আকাশের অবস্থাও ভালো না, এখন মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে। এসব কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে কাঁদতে কাঁদতে সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই সুমি দেখতে পায় তার সেই মুরগিটি সোনার মুরগি হয়ে গেছে আর বিশাল বড় একটা বাড়িতে রূপ নিয়েছে। আমার মুরগিটা কোথায় গেল? এত বড় হয়ে গেল কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মুরগিটার এমন আকার হওয়া সম্ভব ছিল? আমি কি কোনোভাবেই স্বপ্ন দেখছি? তখনই সেই সোনার মুরগি থেকে একটা আওয়াজ ভেসে আসে, সুমি,
এটা আমি, তোমার সেই প্রিয় মুরগি। আমাকে গতকাল রাতে এক সাধু বাবা দেখেছিল। তার অনেক মায়া হয়, তাই তো সে তার জাদু ক্ষমতা বলে আমাকে এমন অসাধারণ মুরগি বানিয়ে দিয়েছে। আমি কোনো সাধারণ মুরগি নয়, এখন আমি জাদুর সোনার মুরগি। সেই মুরগির কথা শুনে অনেক অবাক হয়ে যায়। তারপর সে সেই মুরগির বাড়ির মধ্যে প্রবেশ করে। অতঃপর সে দেখতে পায় তার প্রয়োজনীয় সবকিছু সেই জাদুর মুরগির ঘরে রাখা রয়েছে। এরপর সুমি খুশি মনে সেই জাদুর মুরগির ঘরের মধ্যে থাকতে শুরু করে। হঠাৎ একদিন সুমি যখন বাইরে ছিল তখন সে দেখলো গ্রামবাসীদের মধ্যে এক অসহায় বুড়ি খুবই কান্না করছে। সুমি সেই বুড়িমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলো। এভাবে সেই সকল গ্রামবাসীদের সাহায্য করতে লাগলো। এই ঘটনা একে একে রমেশ জানতে পেরে যায়। তারপর সে সেই মুরগির ঘরের মধ্যে প্রবেশ করে আর সুমিকে বলে, এখন এই ঘর থেকে বেরিয়ে যা। এই মুরগির ঘরও আজকের পর থেকে আমি দখল করলাম। রমেশ এভাবে সবার বাড়িঘর দখল করত। এবার সুমি প্রতিবাদী হয়ে ওঠে। সে মনে মনে বলে, আবার বাড়িঘর তুমি এভাবেই দখল করো, এখন সময় এসেছে তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়ার। কি হলো, কি এত ভাবছিস? দ্রুত এখান থেকে বেরিয়ে যা বলছি, নইলে তোর খুব খারাপ অবস্থা হবে। ঠিক আছে, এই মুরগির ঘর আজকের পর থেকে আমি আপনাকে দিয়ে দিলাম, আমি চলে যাচ্ছি। তারপর সুমি সেই মুরগির ঘর থেকে বেরিয়ে আসে। অতঃপর সে মুরগিটিকে বলে, আমার জাদু সোনার মুরগি, আমি চাই তুমি এখন নাচতে শুরু করো, তুমি লাফাতে শুরু করো, নিজের মতো ডানা ঝাপটাতে শুরু করো, আমার মালিক, যেমনটা তোমার ইচ্ছা। এরপর তো সেই মুরগিটি সুমির কথা মতো কাজ করতে শুরু করে। এদিকে রমেশ সেই মুরগির ঘরের মধ্যে কান্না করতে শুরু করে। কি এসব আমার সাথে কি হচ্ছে? আমাকে তো এই মুরগি মেরেই ফেলবে। আমি তো এই ঘরের ভিতর থাকতে পারছি না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, মরে গেলাম গো। রমেশের চিৎকার শুনে সেখানে সব গ্রামবাসীরা এসে জড়ো হয় আর তার এই অবস্থা দেখে সবাই বাহবা দিতে থাকে। তুমি মা আমার, আমাকে এই ঘর থেকে বের কর। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই কারোর ঘর অন্যায়ভাবে এভাবে দখল করব না। ভাবেই রমেশ নিজের ভুল বুঝতে পারে আর সেই ঘর থেকে বেরিয়ে এসে সে প্রতিজ্ঞায় আবদ্ধ হয় আর কখনোই কোনো অসহায় মানুষদের জমি বাড়ি দখল করবে না। গ্রামবাসীরাও সুমির কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ এক সময় এই সুমিকেই তারা সাহায্য করেনি। এরপর থেকে সুমি তার সেই জাদুর মুরগির ঘরের মধ্যে সুখে শান্তিতে তার বাকিটা জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার গল্প পেতে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। অনেকদিন আগে রূপসী নামের একটা মেয়ে ওর মামা মামি আর এক মামাতো বোনের সঙ্গে বাস করত। রূপসীর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর রূপসীর মামা ওকে সাথে করে তার বাড়িতে এনে রাখে। রূপসীর মামি অনেক রাগী একজন মহিলা ছিল। রূপসীর মামি সব সময় রূপসীকে বকাঝকা করত, ঠিক মতো খাবারও দিত না, এমনকি ঘরের সব কাজ করাতো। রূপসীর মামাতো বোনের নাম ছিল রিয়া। রিয়া অনেক অহংকারী মেয়ে ছিল। রিয়াও রূপসীর সঙ্গে খারাপ আচরণ করত। রূপসীর বাবা মা যখন বেঁচে ছিল তারা অনেক ধনী ছিল। রূপসীর বাবা একটা বড় অফিসে চাকরি করত। বাবার মৃত্যুর সাথে সাথে রূপসী একদম একা হয়ে যায়। রূপসী খুব ভালো একটা স্কুল থেকে এসএসসি কমপ্লিট করে, এখনো কলেজে ভর্তি হবে। তাইও ওর মামার কাছে গিয়ে বলে, মামা তুমি তো জানো যে আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমি এখন একটা ভালো কলেজে ভর্তি হতে চাই। আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা, তাই ভালো কলেজে ভর্তি হলে আমি ভালো কোনো ডিজাইনিং কম্পিটিশনেও যেতে পারবো। মামা আমাকে ভালো একটা কলেজে ভর্তি করে দাও না। তোমাদের এই শহরে ভালো কলেজ আছে তো? শুনেছি রিয়া যেই কলেজে পড়ে সেই কলেজটা নাকি অনেক ভালো। আমাকে তাহলে সেখানেই ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে ভাগ্নি, আমি ব্যাপারটা দেখছি। তুমি মন দিয়ে পড়ালেখা করো, কেমন? তখনই
রূপসীর মামি সেখানে চলে আসে। বাবা বাবা, কি চালাক মেয়ে, কত শখ দেখো, এই বাড়িতে থাকবে, এই বাড়িতে খাবে, আবার আমার মেয়ের সঙ্গে হিংসে করবে। আমার মেয়ের সঙ্গে একই কলেজে পড়তে হবে কেন রে? আমার মেয়ের মতো অত দামি কলেজে তোকে আমরা পড়াবো? এই যে থাকা খাওয়ার খরচ, এগুলো কি তোর মরা বাপ মায় রেখে গেছে? আমার স্বামীকেই তো দিতে হচ্ছে। আমাদের ঘাড়ে এসে জুটেছিস, এখন আবার ভালো কলেজে। এতই যদি পড়ালেখা করার ইচ্ছে হয়, আমাদের এখানে সরকারি কলেজ আছে, সেখানে গিয়ে ভর্তি হ। তোর জন্য কারি টাকা আমরা খরচ করতে পারবো না। আর শোনো, তোমাকেও বলে দিলাম, ভাগ্নিকে এনে বাড়িতে তুলেছো ভালো কথা, একটা টাকাও যদি ওর পেছনে খরচ করো না, আমি কিন্তু আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। তারপর তুমি থেকো তোমার ওই মরা বোনের মেয়েকে নিয়ে। এই বলে রূপসীর মামি সেখান থেকে রেগে চলে যায়। রূপসীর মামার বলার মতো কোনো ভাষাই ছিল না। তখন রূপসী বলে, মামা, তুমি শুধু শুধু চিন্তা করছো। ভালো কলেজ মানে কি দামি কলেজ হতে হবে? সরকারি কলেজেও ভালো পড়াশোনা হয়। আমি দেখবে সরকারি কলেজ থেকেও ভালো লেখাপড়া করে ভালো রেজাল্ট করব। এই না হলে আমার ভাগ্নি, আমার বিশ্বাস আছে তুই যেই কলেজেই পড়িস না কেন তুই ভালো করবি। তুই অনেক মেধাবী একটা মেয়ে। মামা রূপসীকে অনেক আদর করত। একদিন রূপসীর জন্মদিন ছিল, তাই মামা রূপসীর জন্য কেক কিনে আনতে যায়, কিন্তু পথেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আশেপাশের মানুষজন তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মামি তখন রূপসীর ওপর রেগে ফেটে পড়ে। এই অপয়া অলক্ষীটার জন্য আমার স্বামী গেল কেক কিনে আনতে, আর আমার স্বামী রাস্তায় মারা গেল। এই অলক্ষীটা প্রথমে ওর বাবা মাকে খেলো, এখন আমার স্বামীকেও খেলো। এখন আমি কি করব? আমার এই মেয়েকে নিয়ে আমাকে পথে বসতে হবে। এই মেয়েটা আমার সংসারটা শেষ করে দিল। এই অলক্ষী, তুই আমার বাড়িতে কেন এসেছিলি? মামি, এখন কান্নাকাটি করার সময় নয়। মামা আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমাদের শক্ত হাতে সংসারটাকে ধরতে হবে। মামি, আমি খুব ভালো ড্রেস বানাতে পারি। আমার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি ছোট থেকেই সেলাইয়ের কাজ শিখেছিলাম। আমাকে যদি তুমি একটা সেলাই মেশিন কিনে দাও, আমি নিজে সেলাইয়ের কাজ করে এই সংসারের খরচ চালাবো। তুমি এটা আমার উপর ছেড়ে দাও। এটা শুনে মামি যেন একটু আশার আলো দেখতে পায়। পরের দিন সে কিছু জমানো টাকা থেকে একটা সেলাই মেশিন কিনে নিয়ে আসে। এই নে অলক্ষী, এবার এই সেলাই মেশিনে কাজ করে আমাকে টাকা দিবি। তোর কারণে আমার স্বামী মরেছে, তাই আমার আর আমার মেয়ের দেখাশোনার দায়িত্ব তোর। ঠিক আছে মামি, এখন থেকে আমি অনেক কাজ করব আর অনেক টাকা আয় করব। সবাই মিলেমিশে কাজ করলে আমাদের সংসারটা ঠিক চলে যাবে। সবাই মিলেমিশে মানে? এই ঘরের সব কাজ তুই করবি, থালা বাসন মাজা, ঘর গোছানো, রান্না করা সব তুই করবি, আর তারপর সেলাইয়ের কাজও করবি। মাসে মাসে টাকাও আয় করবি, ঘরের কাজও তুই করবি। মামি, এইসব কি বলছো? একা আমি এত কাজ কি করে করব? তখনই মামি রূপসীকে মারতে শুরু করে। আমার স্বামীকে খেয়ে নেওয়ার আগে মনে ছিল না? তোকে বাড়িতে এনেই তো এত অপকর্ম ঘটলো। শোন, যদি কথার অবাধ্য হোস, তোকে মেরে পুঁতে রাখবো। যা, এখন গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় সেলাই কর। রূপসী দিন রাত পরিশ্রম করত আর অনেক অনেক ড্রেস সেলাই করত, পাশাপাশি ঘরের সব কাজ করত। এভাবে ডাবল ডাবল পরিশ্রম করার কারণে রূপসী অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। মামি, আজকে আমার মাথাটা কেমন ঘুরছে। আমার মনে হচ্ছে ওষুধ না খেলে আমি আর সেলাই মেশিনে বসতেই পারবো না। আমাকে 100 টাকা দিন না, আমি ফার্মেসি থেকে একটু ওষুধ কিনে আনি। আমি যে চোখে কিছু দেখছি না। কয়টা টাকা আয় করা শুরু করেছিস? বাড়তি খরচ করার ধান্দা? 1 টাকাও পাবি না। চুপচাপ গিয়ে সেলাইয়ের কাজ কর। আমি অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি, আজকেই জামাগুলো ডেলিভারি দিতে হবে। যা বলছি। মামি, 100 টাকাই তো, দাও না দয়া করে। 1 টাকাও না। তখনই মামির মেয়ে রিয়া সেখানে আসে। মামা, কালকে আমাদের বন্ধুদের বার্থডে পার্টি আছে,
আমি ওদের বাড়িতে যাব, এই জন্য আমার একটা নতুন ড্রেস কিনতে হবে। আমাকে 10,000 টাকা দাও তো। অবশ্যই দেব, আমার মেয়ে শপিং করবে, আমি টাকা দেব না? এই নে 10,000 টাকা, আরো 2,000 টাকা রাখ, বন্ধুদের সঙ্গে কিছু খেয়ে নিস। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে ছবিগুলো পাঠাবি, আমিও তো দেখবো আমার আদরের মেয়ে কত আনন্দ করছে। যা যা, এখনই যা যা। মামি, আপনি এতটা নিষ্ঠুর কি করে হলেন? আমার কষ্ট করে দিন রাত মেহনত করে আয় করা টাকা আপনি এভাবে নষ্ট করার জন্য রিয়াকে দিয়ে দিলেন। অথচ ওই টাকাগুলো আমি কত কষ্ট করে আয় করি। আপনি ওকে 12,000 টাকা শুধুমাত্র ওর বন্ধুর বার্থডে পার্টির জন্য দিতে পারলেন, আর আমাকে ওষুধ খাওয়ার জন্য 100 টাকা দিতে পারলেন না। ছি মামি! কি এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে মামি রূপসীকে অনেক অনেক মারতে থাকে। রূপসী মার খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তারপর ও ঘরে গিয়ে ওর মায়ের একটা ছবির সামনে কান্না করতে থাকে। মা বাবা, তোমরা আমাকে এরকম এতিম করে কেন চলে গেলে? আজকে তোমরা চলে গেছো বলে আমাকে মামির এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমি যেভাবে আর বাঁচতেই পারবো না। তখনই ওই ছবি থেকে ওর মায়ের আত্মা প্রকট হয়, আর ওর মা ওকে একটা সোনা রূপার লেহেঙ্গার নদীর ঠিকানা বলে দেয়। রূপসী সেই ঠিকানা অনুযায়ী সেখানে চলে যায় আর দেখে সেখানে 2টা লেহেঙ্গার ঘর রাখা আছে, একটা সোনার লেহেঙ্গার ঘর, একটা রূপার লেহেঙ্গার ঘর। সোনার লেহেঙ্গার ঘরের সামনে লেখা আছে, এই ঘরে যে প্রবেশ করবে সে হাজার হাজার স্বর্ণ মুদ্রা পাবে, কিন্তু সে আর কখনো এই ঘর থেকে বাইরে বেরোতে পারবে না। রূপার লেহেঙ্গার ঘরের সামনে লেখা আছে, এই ঘরের মধ্যে যে প্রবেশ করবে সে একদম সুস্থ হয়ে যাবে, তার সাথে তাকে কিছু অসহায় অসুস্থ মানুষকেও সেবা করতে হবে। রূপসী একটা নির্লোভ মেয়ে ছিল, তাই রূপসী রূপার লেহেঙ্গার ঘরেই প্রবেশ করে, কিন্তু দেখে সেই ঘর ভর্তি হাজার হাজার স্বর্ণ মুদ্রা। রূপা বুঝতে পারে এটা ওর জন্য একটা পরীক্ষা ছিল। রূপা সেই রূপার লেহেঙ্গার ঘরটায় প্রবেশ করে সেই টাকাগুলো সাথে করে নিয়ে চলে আসে, আর তারপর সেই টাকা দিয়ে নিজের জন্য একটা ঘর বানিয়ে নেয়। এরপর থেকে যখনই রূপসীর টাকার দরকার হতো সেই ঠিকানায় চলে যেত আর সেখান থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে আসতো। এরপর থেকে রূপসী ওর মামি কিংবা মামাতো বোনের সঙ্গে আর কখনোই দেখা করেনি, ও নিজের মতোই থাকতে শুরু